হাই এভরিওয়ান, এই ভিডিওটিতে আমরা ব্যান্ড তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো ব্যান্ড তত্ত্ব নিয়ে আলোচনা করার শুরুতে আমরা পরমাণুর গঠন এবং ইলেকট্রনের শক্তি সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। ধরো পরমাণুর গঠনটা যদি চিন্তা করি, আমাদের কেন্দ্রে থাকে একটা নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন থাকে, নিউট্রন থাকে এবং অন্যান্য অস্থায়ী কণিকাগুলো থাকে। তার বাইরে আমাদের বিভিন্ন কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকে, তাই না? তো আমি এখানে তিনটা শক্তি স্তর আঁকালাম। তো তিনটা শক্তি স্তরে ধরো প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, পরের শক্তি স্তরে 8টা ইলেকট্রন, তারপরের শক্তি স্তরে আরও কয়েকটা ইলেকট্রন আমরা দিয়ে দিলাম। এই প্রত্যেকটা কক্ষপথের শক্তি কিন্তু নির্দিষ্ট। তুমি যদি একটু শক্তিগুলো আঁকানোর ট্রাই করো একটা ডায়াগ্রামের মাধ্যমে, এই যে প্রথম যে কক্ষপথ তার জন্য একটা নির্দিষ্ট শক্তি আছে। এই যে এই বরাবর আমরা শক্তি দিচ্ছি, এটা আমরা R1 চিন্তা করি। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি R1 হয়, তাহলে তার জন্য নির্দিষ্ট পরিমাণে একটা শক্তি তুমি পাবা। যদি দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ R2 হয়, তার জন্য একটা নির্দিষ্ট শক্তি তুমি পাবা। যদি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ R3 হয়, তার জন্য তুমি নির্দিষ্ট একটা শক্তি পাবা। ঠিক আছে? এখন যদি এই একটা পরমাণু আমরা চিন্তা না করি, আমরা যদি অনেকগুলা পরমাণু একসাথে আছে এমনভাবে চিন্তা করি, যেমন ধরো এখানে আমি একটা কঠিন পদার্থের জন্য চিন্তা করো, কঠিন বস্তুর জন্য চিন্তা করো। একটা কঠিন বস্তুর কেলাসে দেখো এরকম পরমাণুগুলো কিন্তু পরস্পরের কাছাকাছি থাকে, খুব ঘনভাবে সন্নিবিষ্ট থাকে, তাই না? তো এরকম খুব ঘনভাবে যদি সন্নিবিষ্ট থাকে, তাহলে একটা পরমাণু দ্বারা আরেকটা পরমাণু প্রভাবিত হবে, ঠিক কি না? একটা পরমাণুর বাইরের যে কক্ষপথটা আছে চিন্তা করো, সেই কক্ষপথের ইলেকট্রনগুলো অন্য একটা অ্যাটমের বাইরের ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হবে, আবার একইভাবে ভিতরে যে নিউক্লিয়াস আছে সেটা দ্বারা আকর্ষিত হবে। ঠিক এভাবে প্রত্যেকটা পরমাণুর সাথে প্রত্যেকটা পরমাণুর একটা ইন্টারাকশন হবে, বা একটা মিথস্ক্রিয়া হবে, বা একটা প্রভাব থাকবে। তো এরকম প্রভাবিত হওয়ার ফলে এই যে আমি যে বলতেছিলাম প্রত্যেকটা কক্ষপথের শক্তি নির্দিষ্ট হবে, তখন কিন্তু এই কক্ষপথের শক্তিগুলো নির্দিষ্ট হবে না। কেন হবে না? তার কারণ ওই যে প্রভাবিত হচ্ছে, কোনোটা ইলেকট্রনগুলো একটু দূরে সরে যাচ্ছে নিউক্লিয়াস থেকে, কোনোটা একটু কাছে চলে আসতেছে। এক্স্যাক্টলি সেম পরিমাণ শক্তি প্রত্যেকটা কক্ষপথের জন্য পাবা না। প্রত্যেকটা কক্ষপথের শক্তিগুলো একটু ডিফারেন্ট হয়ে যাবে। এখন তাহলে কেমন হবে ঘটনাটা একটু চিন্তা করো। R1 আমি যদি প্রথমটা চিন্তা করি, প্রথমটার জন্য এরকম একটা শক্তি স্তর পাইছো। দ্বিতীয়টার জন্য চিন্তা করি যদি, তার জন্য সামান্য একটু চেঞ্জ হয়েছে, ধরো সামান্য একটু চেঞ্জ হয়েছে। তুমি যদি তৃতীয়টার কথা চিন্তা করো, তাহলে দেখো আরেকটু চেঞ্জ হয়েছে সামান্য। এভাবে তুমি যদি এটার কথা চিন্তা করো, এটাও দেখা যাবে যে আরেকটু সামান্য চেঞ্জ হয়ে গেছে। এরকম প্রত্যেকটা পরমাণুর R1 ব্যাসার্ধের কক্ষপথের শক্তির কিছু না কিছু চেঞ্জ হবে, এখন এখানে যেহেতু লক্ষ কোটি অ্যাটম আছে, সুতরাং এরকম লক্ষ কোটি তুমি দাগ দাও, লক্ষ কোটি দাগ দিলে দেখা যাবে যে এরকম একটা ব্যান্ডের মতো হয়ে গেছে। এটাকে আমরা বলতেছি ব্যান্ড, বা এটাকেই আমরা বলি শক্তি ব্যান্ড। কিভাবে আসলো ব্যাপারটা বোঝা গেছে? আমরা এই যে একটা সিঙ্গেল দাগ দিছি একটা সিঙ্গেল অ্যাটমের জন্য, যেই অ্যাটমটা তার আশেপাশের কোনো পরমাণু দ্বারা প্রভাবিত হয় নাই। এখন এরকম অনেকগুলো অ্যাটম আমরা কঠিন পদার্থের জন্য যদি চিন্তা করি, এই যে কঠিন পদার্থের জন্য এরকম অনেকগুলো অ্যাটম পরস্পর কাছাকাছি খুব সুনির্দিষ্টভাবে সন্নিবিষ্ট আছে। এর একটা অ্যাটম আরেকটা অ্যাটম দ্বারা প্রভাবিত হবে, ইন্টারাকশন হবে তাদের মধ্যে। কক্ষপথগুলোর শক্তির একটু তারতম্য হবে। সেই তারতম্যগুলো যদি একটু একটু করে আঁকো, এরকম 10 কোটি 5 কোটি অ্যাটমের জন্য যদি তুমি আঁকো, তাহলে দেখা যাবে যে এক্স্যাক্টলি একটা সিঙ্গেল লাইন পাবা না, একটু সেটা মোটা হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনোটার একটু বেশি হবে, কোনোটা একটু কম হবে, এরকম করে একটা ব্যান্ডের মতো তুমি পাবা। তো এই জন্য এটাকে বলতেছি আমরা শক্তি ব্যান্ড। এটা হচ্ছে R1 ব্যাসার্ধের কক্ষপথের জন্য। ঠিক তেমনিভাবে R2 এর জন্যও চেঞ্জ হবে। R2 এর জন্য তুমি যদি এরকম লক্ষ কোটি অ্যাটম থাকে, R2 ব্যাসার্ধের কক্ষপথের জন্য তুমি এরকম একটা শক্তির ডায়াগ্রাম পাবা। এই R3 কক্ষপথটাকে তুমি যদি যোজ্যতা স্তর ধরো, সেই যোজ্যতা স্তরের শক্তির একটা পার্থক্য ঘটবে। ওরকম তুমি একটা ব্যান্ড পাবা, কোনোটার একটা বেশি কোনোটার একটু কম তুমি পাবা, তাই না? তো এইটা আমি আঁকতেছি কিসের জন্য? যোজ্যতা স্তরের জন্য। সেটা R3 হোক বা R4 হোক R5 হোক, যে কোনো ব্যাসার্ধের কক্ষপথ হোক, একদম সর্ববহিস্থ কক্ষপথেও কিন্তু তুমি এরকম একটা শক্তি ব্যান্ড পাবা। তো এভাবে করে যখন একটা কঠিন পদার্থের মধ্যে তুমি যাবা, তখন শক্তির একটা সিঙ্গেল লাইন পাবা না, তখন এরকম
অসংখ্য লাইন পাবা যেটা কিনা একটা ব্যান্ডের মতো করে তৈরি করবে। তো সেইগুলোকেই আমরা বলতেছি শক্তি ব্যান্ড। তো আমি যদি শক্তি ব্যান্ডের সংজ্ঞাটা একটু দিই, যদি লিখি আমরা, এখন সংজ্ঞাটার সাথে তুমি যদি একটু মিলাও, কোনো কঠিন পদার্থের কেলাসে, আমি বলছি যে অনেকগুলো অ্যাটম যখন একসাথে থাকবে সুনির্দিষ্টভাবে সন্নিবিষ্ট থাকবে কঠিন পদার্থের জন্য, সেটাকে আমরা বলতেছি কঠিন পদার্থের কেলাস। বিভিন্ন পরমাণুতে, দেখো কতকগুলো পরমাণু ছিল আমাদের কাছাকাছি, তো বিভিন্ন পরমাণুতে একই যেমন আরন ব্যাসার্ধের কক্ষপথের কথা যদি চিন্তা করি, প্রথম যেই কক্ষপথটা, সেই কক্ষপথের আবর্তনরত ইলেকট্রনগুলোর শক্তি যে সীমা বা পাল্লার মধ্যে অবস্থান করে, আমাদের যেমন ধরো এই যে যে সীমা বা পাল্লার মধ্যে অবস্থান করতেছে, এই সীমা বা পাল্লাকে আমরা বলতেছি ওই কক্ষপথের জন্য শক্তি ব্যান্ড। ঠিক আছে, তো এখন আমরা আরও 3টা গুরুত্বপূর্ণ শক্তি ব্যান্ড সম্পর্কে জানবো। আমরা যদি আবারও সেই ব্যান্ড ডায়াগ্রামটা আঁকি, ধরো আমাদের কি ছিল, আরনের জন্য একটা ব্যান্ড পাইছিলাম, শক্তি ব্যান্ড, তাই না? ধরো আমি এটা যদি আরনের জন্য বলি, এটা আরনের জন্য, ঠিক তেমনিভাবে R2 এর জন্য আমরা পাইছিলাম, এটা যদি R2 এর শক্তি ব্যান্ড, R2 কক্ষপথের জন্য শক্তি ব্যান্ড ধরি, ঠিক তেমনিভাবে যোজ্যতা স্তরের জন্য, ধরো আমি যদি একটা অ্যাটমের কথা চিন্তা করি, এটা 1 নাম্বার কক্ষপথ, এটা 2 নাম্বার কক্ষপথ, এটা হলো 3 নাম্বার কক্ষপথ। তো আমি ধরলাম এই 3টাই কক্ষপথ আছে, তো 3 নাম্বার কক্ষপথে সর্বশেষ ইলেকট্রনটাও প্রবেশ করছে, তার মানে 3 নাম্বার কক্ষপথটা হচ্ছে আমাদের যোজ্যতা স্তর। তো যোজ্যতা স্তরের জন্য আমরা যদি এরকম একটা শক্তি ব্যান্ড চিন্তা করি এভাবে করে, তো এই ব্যান্ডটাকে আমরা বলবো যোজন ব্যান্ড। ঠিক আছে, যে যোজ্যতা স্তরের ইলেকট্রনের জন্য যেই শক্তি ব্যান্ড আমরা চিন্তা করতেছি, ওই শক্তি ব্যান্ডটাকে আমরা বলতেছি যোজন ব্যান্ড। তাহলে এখন তুমি যোজন ব্যান্ডটা বুঝে গেলে। পরিবহন ব্যান্ডটা কি? এখন চিন্তা করো যে অনেকগুলো পরমাণু আছে, তাই না? আমরা তো সবসময় আমরা এই যে ব্যান্ড তত্ত্ব যেটা সম্পূর্ণটাই কিন্তু আমাদের কঠিন পদার্থের জন্য, তুমি একটা অ্যাটম হিসেবে কখনোই কল্পনা করবে না। একটা কঠিন পদার্থের কেলাসে ধরো অ্যাটমগুলো এরকম কাছাকাছিভাবে আসে। তো একটু চিন্তা করো, একটা সোডিয়ামের কথা যদি চিন্তা করো, একটা ধাতব খণ্ড চিন্তা করো, সে ধাতব খণ্ডে আমরা জানি যে শেষের যে ইলেকট্রনটা থাকে, ধরো একটা সোডিয়ামের জন্য যদি হয়, তাহলে শেষের ইলেকট্রনটা নিউক্লিয়াসের সাথে খুব দুর্বলভাবে যুক্ত থাকে, তাই না? তো যখন এটা একটা ধাতব খণ্ডে চলে যায়, তখন ওই যে যে বাইরের ইলেকট্রনটা আছে, যোজন ইলেকট্রনটা আছে, এটা কিন্তু মুক্ত হয়ে যায়, তাই না? মুক্ত হয়ে ওই ইলেকট্রনটা, এটা যদি একটা ধাতব খণ্ড চিন্তা করি, ওই ইলেকট্রনটা মুক্ত হয়ে পুরো কেলাসে ছড়িয়ে পড়ে, তাই না? এটা ফ্রি হয়ে যায়, ইলেকট্রনটা ফ্রি হয়ে যায়, মুক্ত ইলেকট্রন যেটাকে বলি। সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা খুব সহজেই বের হয়ে যায় এবং এটা পুরো খণ্ডে বিচরণ করতে পারে, তাই না? তো এটাকে আমরা বলতেছি মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। তুমি যেভাবে করে এই যে যোজন ব্যান্ডের জন্য একটা শক্তি ব্যান্ড পাইছো, ঠিক তেমনি এখানে যে ফ্রি ইলেকট্রনগুলো থাকে, ওই ফ্রি ইলেকট্রনগুলোরও তুমি একটা শক্তি ব্যান্ড পাবা। সেই শক্তি ব্যান্ডটাকে বলে পরিবহন ব্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড। তো পরিবহন ব্যান্ড কেন বলা হচ্ছে এই ফ্রি ইলেকট্রনগুলোর শক্তির ব্যান্ডটাকে? তার কারণ এই যে যে ফ্রি ইলেকট্রনগুলো থাকে, তুমি যদি এখন একটা সোডিয়াম খণ্ড নাও বা একটা কপার খণ্ড নিলে, সে কপার খণ্ডের 2 প্রান্তে তুমি একটা বিভব পার্থক্য প্রয়োগ করলে, তাহলে কি হয়? এখানকার মুক্ত ইলেকট্রন দ্বারা বিদ্যুৎ পরিবহন ঘটে, ঠিক না? এই ইলেকট্রন দিয়েই তো বিদ্যুৎ পরিবহন ঘটবে, কারণ এরাই হচ্ছে এখানকার চার্জ ক্যারিয়ারগুলো, তাই না? বিদ্যুৎ পরিবহন করবে এই মুক্ত ইলেকট্রনগুলোই। তো এই মুক্ত ইলেকট্রনগুলো যেহেতু বিদ্যুৎ পরিবহন করতেছে, কাজেই তার শক্তির ব্যান্ডটাকে আমরা পরিবহন ব্যান্ড বলতেছি। তো আশা করি যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড এই 2টা জিনিস বুঝতে পারছো। তো আরেকটা জিনিস বলতেছিলাম, নিষিদ্ধ শক্তি ব্যান্ড। নিষিদ্ধ শক্তি ব্যান্ডটা কি? এই যে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, এদের মাঝখানে শক্তির যেই গ্যাপটা, এই শক্তির গ্যাপটাকে আমরা বলি নিষিদ্ধ শক্তি ব্যান্ড। ঠিক আছে, বা ফরবিডেন গ্যাপ। অর্থাৎ এখানে কোনো ইলেকট্রন কিন্তু থাকতে পারে না। আমরা জানি যে মাঝখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকবে না, এই শক্তির ব্যান্ডের মধ্যেই ইলেকট্রনের শক্তিটা থাকবে, মাঝখানে কোনো একটা জায়গায় থাকতে পারবে না, ওরকম কোনো শক্তি থাকবে না ইলেকট্রনের। ঠিক আছে, তো এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু,
শক্তির যে গ্যাপটুকু, ওই গ্যাপটুকুই আমরা বলি ফরবিডেন গ্যাপ বা নিষিদ্ধ শক্তি ব্যান্ড। তো চিন্তা করো, এই নিষিদ্ধ শক্তি ব্যান্ড যত বেশি হবে, এইখান থেকে একটা ইলেকট্রন এই যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাও তত কঠিন হয়ে পড়বে। তো চিন্তা করো, ইজি যত বেশি হবে, এই যে ইজি যে গ্যাপটা, এই গ্যাপটা তো যত বেশি হবে, এই যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন মুক্ত হতে কিন্তু তত বেশি পরিমাণ শক্তি লাগবে, তাই না? কারণ ইজির পরিমাণ বেশি হলে তত বেশি পরিমাণ শক্তি ওই ইলেকট্রন গ্রহণ করে মুক্ত হবে বা পরিবহন ব্যান্ডে যাবে, তাই না? তার মানে নিষিদ্ধ শক্তি ব্যান্ডের সীমা যত বেশি হবে বা ইজি এর মান যত বেশি হবে, তুমি বলতে পারো যোজ্যতা স্তরের ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে তত ভালোভাবে যুক্ত থাকবে।